আমরা তাদেরকে বলেছি 17.5 বছর দেশ ছিল স্বৈর শাসনের কবলে। এরপরে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে তো জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে তো বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে, রাজপথে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। একদিনে দুটো ভোট হয়েছে। একটি সংসদ সদস্য হিসাবে নির্বাচনের ভোট, আর একটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে গণভোট। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল আমাদের মার্কা এবং গণভোটে হায়ের পক্ষে। বর্তমান সরকারি দল প্রথমে হায়ের পক্ষে ছিল না, তারা চুপ ছিল, নীরবে নীরবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাইদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ দুটি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব না। আমরা সংসদে নোটিশ দিয়ে 68 বিধিতে আলোচনা করেছিলাম, গণভোট যেন হারিয়ে না যায়, গণভোটকে যেন সম্মান দেখানো হয়। আমরা বলেছিলাম যারা জনগণের রায়কে সম্মান করে না তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না। গণতন্ত্রের দাবি হচ্ছে বেশিরভাগের রায়কে সম্মান করা। যেহেতু বেশিরভাগ জনগণ, প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলা বাস্তবায়ন করতে হবে। তারাও বলেছিলেন ভোটের আগে জনগণ যদি হায়ের পক্ষে রায় দেয় তাহলে যেই সরকার গঠন করুক আমরা এই জনরায় পরিপূর্ণ করতে মানতে আমরা বাধ্য থাকব। এখনো আহ্বান জানাই, সময় আছে, ফিরে আসেন, রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান। নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে। যে আমাদের রায়কে মানেন না, তাইলে এই দেশ আপনারা কিভাবে শাসন করবেন? জবাব দিতে পারবেন না। জনরায়কে সম্মান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে
একটা দলীয় শাসন, এক দলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না, শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানা আওয়ামী লীগ যা বলতো সেই পুরানা আমলের কথাগুলা এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবেন। আমরা আশা করতে চাই সরকার তারা নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ি খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আর এটা দেখতে চায় না। নারায়ণগঞ্জ একসময় এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এটা ছিল শিল্পের রাজধানী, ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী, নারায়ণগঞ্জ ছিল শিল্পের রাজধানী, চট্টগ্রাম ছিল বাণিজ্যিক রাজধানী। ঢাকার জায়গায় আছে, নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে, বরঞ্চ মাঝখানে এটা সন্ত্রাসের রাজধানী হিসেবে পরিচিত হয়েছিল। তো কি আপনাদেরই ছেলে, তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি তকি 8 খুনের কথা কি আমরা ভুলে যাব? এরকম দফায় দফায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছিল। এবং কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে। এখন কার বিরুদ্ধে খেলতেছেন? এখন কোন মাঠে খেলতেছেন? এখন কি তারা নারায়ণগঞ্জে আছে? এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলা পছন্দ করেন না এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করুক। অহংকারীরা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনাটাও তারা পাবে, এটা দেশবাসী দেখতে চায়। নতুন করে ওই রকম কোনো গডফাদার এখানে তৈরি হোক, আমরা এটা চাই না। কিন্তু মানুষের মনে বোবা কান্না। আমি এখানে আসার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট কিছু ব্যবসায়ী বন্ধুদের সাথে বসেছি। একটুখানি সময় তাদের কথা শুনলাম। কি জন্য একটা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে মুখ খুলে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বোঝা যায়, কিন্তু টুটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নিরাপত্তা ভেঙে বলেই ফেললেন, আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা?